কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি FM আবির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো জি8 এ। বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের দশম অধ্যায় অর্থাৎ যোগজীকরণ অধ্যায় থেকে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখব। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের এপিসোডটি। বন্ধুরা, চলো আমরা কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করা শিখে নেই নির্দিষ্ট যোগজকে ব্যবহার করে। ধরো আমাদের কাছে একটা ফাংশনের গ্রাফ আছে, যেটা দেখতে অনেকটা এরকম। এই গ্রাফটা হচ্ছে f(x) ফাংশনের। আমরা এই ফাংশনের এই বিন্দু থেকে এই বিন্দুতে আমরা এটা হচ্ছে x = a আর এটা হচ্ছে x = b। আমরা যদি এই ফাংশনের ইন্টিগ্রেশন বের করি f(x) ফাংশনের x এর সাপেক্ষে, এবং x এর লিমিট যদি হয়ে থাকে a থেকে b, তো এই বিন্দু থেকে এই বিন্দুতে, তাহলে আমরা আলটিমেটলি যে রেজাল্ট এখানে পাবো সেটা আসলে কি জানো? সেটা আসলে হচ্ছে এই বিন্দু থেকে সরাসরি আমরা উপরের দিকে গিয়ে ফাংশনের যে বিন্দুটা পাবো, আবার এই বিন্দু থেকে সরাসরি উপরে গিয়ে ফাংশনের যে বিন্দুটা পাবো, ফাংশনের হাইট বা ফাংশনাল ভ্যালু, তাহলে এই মাঝখানে যে এরিয়াটুকু কভার হলো এর ক্ষেত্রফলই হচ্ছে আলটিমেটলি এই আমাদের রেজাল্ট। তাহলে কোন একটা ফাংশনকে x এর লোয়ার লিমিট থেকে আপার লিমিটে ইন্টিগ্রেট করার মানে হচ্ছে এরকম ওই ফাংশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল বের করা x অ্যাক্সিসের সাপেক্ষে যে আবদ্ধ ক্ষেত্রফলটি। যদি আমরা কোন ফাংশনকে, ধরো ফাংশনটা হচ্ছে g, এই ফাংশনকে আমরা যদি y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি, তো y এর লিমিট ধরো a থেকে b, তখন আমরা যে ক্ষেত্রফলটা পাবো বা রেজাল্টটা পাবো সেটা একটা ক্ষেত্রফল। ধরো আমরা এখন y এর সাপেক্ষে আমাদের এই গ্রাফকে ইন্টিগ্রেট করছি, তাহলে আমরা যে ক্ষেত্রফলটা পাবো সেটা হচ্ছে এই ক্ষেত্রফল। আমরা নরমালি x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করে থাকি, তোমরা দেখে এসেছো। তাই নরমালি আমরা কোন একটা ফাংশনের আন্ডারে x অ্যাক্সিসের সাথে কি ক্ষেত্রফল তৈরি করছে তা বলতে আসলে এই ক্ষেত্রফলটি নরমালি বের করে থাকি। আর আমি যেটা বললাম y এর সাপেক্ষে যদি করি তাহলে কিন্তু এই পাশে ক্ষেত্রফলটা বের হবে। আবার তোমরা এভাবে চিন্তা করতে পারো, ধরো এখানে একটি গ্রাফ আছে এরকম, আবার এখানে আরেকটা গ্রাফ আছে এরকম, আর এখানে একটা সরলরেখা আছে, এখানে ধরো আরেকটা সরলরেখা আছে। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু এই দুইটা সরলরেখা এবং এই দুইটা গ্রাফের মধ্যবর্তী স্থানে একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। এই ধরনের অনেকগুলো ফাংশনের মধ্যবর্তী যে ক্ষেত্রফল, সেটাও কিন্তু আমরা আসলে নির্দিষ্ট যোগজ ব্যবহার করে বের করতে পারি। এরকম একটা উদাহরণ তোমাদের আমি দেখাতে পারি প্যারাবোলার ক্ষেত্রে। ধরো এটা হচ্ছে একটা প্যারাবোলা, যেটাকে আমরা বলে থাকি y = x²। আবার এটা হচ্ছে আরেকটা প্যারাবোলা, যার ইকুয়েশন হচ্ছে y² = x। মানে এই প্যারাবোলার মধ্যবর্তী যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমরা সহজেই বের করতে পারি। কিভাবে বের করতে পারি? দেখো, আমরা প্যারাবোলা দুটো কোথায় ছেদ করেছে সেটা বের করতে চাই। এখানে ছেদ করেছে, এখানে x এর মান 0। আমরা নরমালি x এর সাপেক্ষে করে থাকি, তাই y এর সাপেক্ষে করা যাবে। এখানে x এর মান কত, এখানে x এর মান কত সেটা আমরা বের করতে পারি এই দুটো ইকুয়েশন থেকে। ধরো এখানে x এর মান হচ্ছে b। তাহলে এখন আমরা যে কাজটি করব, আমরা ইন্টিগ্রেট করব লোয়ার লিমিট 0 থেকে x, দেখো এদিকে বৃদ্ধি পাচ্ছে, তাই বাম সাইডের পয়েন্ট হবে লোয়ার লিমিট, ডান সাইড হবে আপার লিমিট। একইভাবে y এর ক্ষেত্রে নিচেরটা হবে লোয়ার লিমিট, উপরের কোনো বিন্দু হবে আপার লিমিট। লোয়ার লিমিট 0 থেকে b, এবং আমরা এই অংশটুকু চাচ্ছি। তাহলে দেখো, আমরা যদি এই কার্ভটা নেই,
এই কার্ভটা নিলে 0 থেকে b এর জন্য যদি আমরা বের করি, ওকে এখানে আলাদাভাবে দেখাচ্ছি, আমরা এই কার্ভটা শুরুতে নিচ্ছি, ওকে, এবং 0 থেকে b এর জন্য আমরা ইন্টিগ্রেট করলে কি আসবে, এই 0 থেকে b এবং এই কার্ভ দিয়ে যে ক্ষেত্রটা তার ক্ষেত্রফল বের হবে, পুরো ক্ষেত্রটা। তার মানে আমরা যদি এই কার্ভটা নেই প্রথমে, তাহলে কিন্তু দেখো এই পুরো ক্ষেত্রফল চলে আসবে, এই অংশটুকু পুরো ক্ষেত্রফল চলে আসবে। তাহলে আমরা প্রথমে একটা কাজ করি, এই কার্ভটা আসলে কত বলো তো, এই কার্ভটা আসলে y স্কয়ার ইকুয়াল টু x, তাহলে y সমান কত, প্লাস মাইনাস রুট x। আমরা তো উপরের অংশটুকু নিচ্ছি, কার্ভের নিচেটাকে নিচ্ছি না, তাহলে প্লাস মানটা নিচ্ছি শুধু, প্লাস রুট x। তাহলে এটাকে আমরা ধরো বলতেছি y1, ওকে। তাহলে y1 একে যদি আমরা x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করি 0 থেকে b বিন্দু পর্যন্ত, তাহলে কিন্তু এই পুরো ক্ষেত্রফলটা চলে আসবে। আমরা কিন্তু চাচ্ছি জাস্ট এই ক্ষেত্রফলটুকু বের করতে। তখন আমরা কি করব, তখন আমরা এখান থেকে বিয়োগ করব কোন অংশটুকু, দেখো এই কার্ভের জন্য যে ক্ষেত্রফলটুকু হচ্ছে, অর্থাৎ এই কার্ভের জন্য যে ক্ষেত্রফল বের হচ্ছে 0 থেকে b বিন্দুতে, সেই ক্ষেত্রফল কিন্তু এই অংশটুকু। তাহলে এই অংশটুকু যদি আমরা বাদ দেই, অর্থাৎ এই অংশটুকু যদি আমরা বাদ দেই পুরো অংশ থেকে, তার মানে কিন্তু আলটিমেটলি আমরা মাছের মতো এই অংশটুকুই পেয়ে যাব। তাহলে y2 কে আমরা, এটাকে আমরা y2 বলছি, y2 ইকুয়াল টু x স্কয়ার, y2 কে আমরা বাদ দিলাম। আর আলটিমেটলি এখন ইন্টিগ্রেশন বের করলে কিন্তু আলটিমেটলি আমাদের ক্যালকুলেশন করার পরে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব এই অংশটুকু। তাহলে আমরা কি করলাম, আমরা উপরের কার্ভের জন্য প্রথমে লিখলাম, ইন্টিগ্রেট করলাম, তাহলে আমাদের এই পুরো অংশটুকুর ক্ষেত্রফল আসলো, সেখান থেকে আমরা বিয়োগ করলাম এই অংশটুকুর ক্ষেত্রফল, তাহলে আলটিমেটলি আমাদের রয়ে গেল এই মাছের মতো অংশটুকুর ক্ষেত্রফল। তাহলে বন্ধুরা, এইভাবেই নির্দিষ্ট যোগের ধারণা ব্যবহার করে আমরা খুব সিম্পল একটা, ধরো সার্কেলের জন্য কি ক্ষেত্রফল হবে, অথবা দুইটা কার্ভের মধ্যবর্তী অংশে কি ক্ষেত্রফল হবে, এরকম যে কোনো জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল আমরা সহজে বের করতে পারি। আশা করি বন্ধুরা তোমরা আমাদের এই আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, চলো আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করি ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। ধরো আমাদের কাছে একটা বৃত্ত আছে, স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9। আমরা এই বৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। তাহলে দেখো বৃত্তের চিত্রটা আসলে কেমন হবে, বৃত্তের চিত্রটা হবে, বৃত্তের কেন্দ্র কিন্তু আমাদের অরিজিন হবে, এবং এর ব্যাসার্ধ কিন্তু হবে, যদি আমরা 9 কে 3 স্কয়ার বানিয়ে দেই, তাহলে ব্যাসার্ধ হবে 3। এরকম একটা বৃত্ত আমরা আসলে পেয়ে যাব। তাহলে ব্যাসার্ধ r সমান যদি 3 হয়, আমরা আসলে বৃত্তের ক্ষেত্রফলের যে সূত্র সেটা দিয়ে আগে ক্ষেত্রফলটা বের করি। এটা হচ্ছে পাই r স্কয়ার, তার মানে 9 পাই হওয়া উচিত আমাদের অ্যানসার। এখন আমরা আমাদের নির্দিষ্ট যোগের ধারণা ব্যবহার করে দেখি আমরা আসলে এই অ্যানসারটি পাই কিনা। তাহলে দেখো বন্ধুরা, আমরা একটা কাজ করতে পারি, এই বৃত্তের চারটা ভাগে ভাগ করতে পারি। চারটা ভাগে অলরেডি দেখা যাচ্ছে এখানে ভাগ হয়ে আছে। আমরা যদি এই অংশটুকুর ক্ষেত্রফল বের করি, তারপরে তাকে 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু আলটিমেটলি পুরো বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। আমাদের এখনকার টার্গেট হচ্ছে প্রথম চতুর্ভাগে যে অংশটুকু অবস্থিত বৃত্তের ক্ষেত্রফলে ক্ষেত্রের সেই ক্ষেত্রফলটুকু বের করা। তাহলে দেখো এখানে থেকে এই পর্যন্ত, এখানে x এর মান কত, লোয়ার লিমিট 0, এখানে কত, যেহেতু ব্যাসার্ধ 3, তাহলে এখানে কি 3, এবং আমরা এই কার্ভের আন্ডারে, এই এতটুকু কার্ভের আন্ডারে ক্ষেত্রফল বের করছি। তাহলে এই কার্ভটা কিন্তু এই বৃত্তের একটা অংশ। তাহলে আমরা x এর সাপেক্ষে করছি, তাহলে এখান থেকে আমরা y সমান কি লিখতে পারি, দেখো তো এখানে হচ্ছে 9 মাইনাস x স্কয়ার, এবং y স্কয়ার ছিল, তারপরে রুট করে দিলাম, প্লাস মাইনাস রুট হবে, আমরা শুধু প্লাসটুকু নিচ্ছি, কারণ আমরা কিন্তু y x অ্যাক্সিসের নিচে নামি, আমরা এই অংশটুকু বের করছি, আমি শুধু প্লাস নিয়ে লিখলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
9 মাইনাস এক্স স্কোয়ার, এটাকে এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব 0 থেকে 3 এর জন্য। আমরা যদি নেগেটিভ 3 থেকে 3 এর জন্য করতাম তাহলে পুরো অংশটুকু ক্ষেত্রফল আসতো, পরে 2 দ্বারা গুণ করলেই আমাদের আলটিমেটলি পুরো বৃত্তের ক্ষেত্রফল আসতো। সেটা আমরা করতে পারতাম। আমরা এখানে জাস্ট 1/4 একটু প্রয়োগ করছি, এই জন্য 0 থেকে 3 পর্যন্ত এগিয়ে নিয়েছি। ওকে, এখন জাস্ট ইন্টিগ্রেশন করলেই, করার পর লিমিট বসালেই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। দেখো বন্ধুরা, এখানে ভেতরে 9 মাইনাস এক্স স্কোয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারি বলো তো? 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা দেখতে কিন্তু অনেকটা, তোমরা যদি মনে করতে পারো, পূর্ববর্তী এপিসোডে আমরা শিখে এসেছিলাম a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারে একটা ফাংশন। এবার আমরা বলেছিলাম যখন এক্স স্কোয়ারের আগে মাইনাস থাকে কিন্তু a স্কোয়ারের আগে প্লাস থাকে, সেক্ষেত্রে আমরা x কে কি ধরবো? x কে ধরবো a sin থিটা, রাইট? তাহলে সেই কাজটা এখানে করব। আমরা এখানে ধরি আমাদের x সমান a কত? a হচ্ছে 3 sin থিটা। এখন যদি আমরা থিটার সাপেক্ষে ডেরিভেটিভ বের করি তাহলে এখানে চলে আসবে dx বাই d থিটা। এটা ক্যালকুলেশন আমি এখানে লিখছি, d থিটাকে 3 sin থিটা, sin থিটাকে ডেরিভেটিভ করলে আমরা জানি cos থিটা আসে, তাহলে 3 cos থিটা। এই dx এর জায়গায় আমরা 3 cos থিটা d থিটা দ্বারা রিপ্লেস করে দেব। এই dx এর জায়গায় 3 cos থিটা d থিটা। আর এখানে 3 স্কয়ার মাইনাস x এর কি বসাবো? 3 sin থিটা। 3 স্কয়ার মাইনাস 3 স্কয়ার sin থিটা, 3 স্কয়ার কমন নিলে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আলটিমেটলি 3 স্কয়ার cos স্কয়ার থিটা রুট। এবং দেখো আমরা কিন্তু x থেকে থিটাতে চলে এসেছি, আমাদের লিমিট চেঞ্জ করতে হবে। এখানে x এর মান যদি আমরা 0 দেই, লোয়ার লিমিট, sin থিটা সমান 0, আলটিমেটলি থিটা সমান 0। x এর মান যদি আমরা 3 দেই, 3 দ্বারা 3 ডিভাইড করলে 1, sin কত ডিগ্রি মান 1? sin 90 ডিগ্রি মান 1, তাহলে pi বাই 2। আলটিমেটলি এখানে দেখো 3 স্কয়ার তার উপর রুট, তুমি আলটিমেটলি 3, সেই 3 এর 3 মিলে 3 স্কয়ার মানে 9, এবং ইন্টিগ্রাল sin 0 থেকে 90, এখানে cos স্কয়ার থিটাকে রুট করলে cos থিটা, এখানে একটা cos থিটা, আলটিমেটলি cos স্কয়ার থিটা। এবার আমরা কি লিখতে পারি? এখানে 9, আর এখানে আমরা লিখতে পারি 0 থেকে pi বাই 2। cos স্কয়ার থিটার একটা ফর্মুলা আমরা ত্রিকোণমিতিতে শিখেছিলাম, এখানে লিখছি দেখো। cos 2 থিটার একটা সূত্র আমরা শিখেছিলাম, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। cos স্কয়ার থিটাকে আমরা কি লিখতে পারি? cos 2 থিটা মাইনাস 1 কে পাশে নিয়ে আসলে প্লাস 1 এবং এর দ্বারা ডিভাইড করতে পারি, তাহলে cos স্কয়ার থিটা সূত্র চলে আসবে। cos স্কয়ার থিটাকে তাহলে আমরা কি লিখতে পারি? half into cos 2 theta plus 1, half into cos 2 theta plus 1 d theta। 9 by 2 কে বাইরে নিয়ে আসছি হাফ কে। cos 2 theta কে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন করলে? আচ্ছা আরেকটা লাইন করছি, cos 2 theta plus 1 cos 2 theta কে ইন্টিগ্রেট করলে আমরা পেয়ে যাব, দেখো sin কে ডিফারেন্সিয়েট করলে cos, cos কে করলে sin, তাহলে sin 2 theta ডিভাইডেড বাই 2 হবে, কারণ ভেরিয়েবল তো 2 গুণ ছিল, আর 1 কে করলে আলটিমেটলি theta বাইরে একটা 9 বাই 2, লিমিট 0 থেকে 90। এখন আমাদের কাজ হচ্ছে লিমিটটা বসিয়ে দেওয়া। 90 বসিয়ে দিলে দেখো sin 2 into 90 মানে sin 180 মানে আলটিমেটলি 0 প্লাস এটা যাবে 90 মাইনাস sin 0 মানে 0 মাইনাস 0 মানে 0।
আলটিমেটলি এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 9π/4 আমাদের ক্ষেত্রফল এই অংশটুকু। এবং পুরো বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে চাই তাহলে আমাদেরকে সেটাকে 4 দ্বারা গুণ করতে হবে 9π/4 কে। আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 9π, যেটা কিন্তু আমরা আসলে ফর্মুলা ইউজ করে পেয়েছিলাম। এর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু কারেক্ট রেজাল্ট পেয়েছি আমাদের নির্দিষ্ট যোগজের ধারণাকে ব্যবহার করে। বন্ধুরা এভাবে তোমরা নির্দিষ্ট যোগজের ধারণাকে ব্যবহার করে জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবে। আশা করি তোমরা আমাদের এই আলোচনা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আশা করি আমাদের আজকের এপিসোডটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো।